अस्सलाम वालेकुम गाइस। व्हाट्सअप, क्या हाल चाल है तुम्हारा? তো আশা করছি সবাই ভালো আছো। আজকে আমি এসএসসি পদার্থবিজ্ঞানের পঞ্চম অধ্যায় অর্থাৎ পদার্থের অবস্থা ও চাপ এর স্থিতিস্থাপকতা নিয়ে আলোচনা করব। তোমরা সবাই জানো স্থিতিস্থাপকতা পদার্থের একটা বিশেষ ধর্ম। স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন এবং বিকৃতির একটা সম্পর্ক পরিলক্ষিত হয়। সর্বপ্রথম রবার্ট হুক স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন এবং বিকৃতির যে সম্পর্ক সেই সম্পর্কটা উপস্থাপন করেন। রবার্ট হুকের মতে স্থিতিস্থাপক সীমার মধ্যে প্রত্যেকটা বস্তুর উপর প্রযুক্ত পীড়ন তার বিকৃতির সমানুপাতিক। এখন তোমাদের মনে একটা প্রশ্ন হতে পারে, ভাই পীড়ন আর বিকৃতি তো জানি না, সম্পর্ক জেনে কি করব? তো আসো আমরা আগে পীড়ন আর বিকৃতি জানি, তারপরে আমরা স্থিতিস্থাপক সম্পর্কে ডিটেলসে জানবো। তো প্রথমে আমাদের আসতে আসতে বিকৃতি। তো বিকৃতির সংজ্ঞা দেখার আগে আমরা আগে বুঝি বিকৃতি বিষয়টা কি। তো দেখো আমার কাছে একটা মার্কার রয়েছে। এখন দেখো মার্কারের এই হেডের এই অংশটা একদম সোজা রয়েছে। আমি এখন বল প্রয়োগ করে মনে করে এটাকে বাঁকিয়ে দিলাম। তাহলে দেখো এই হেডের অংশটা ছিল সোজা, কিন্তু বল প্রয়োগ করার ফলে বস্তুটা হয়ে গেল বাঁকা। তাহলে যে বল প্রয়োগের ফলে তার যে অবস্থার যে পরিবর্তনটা ঘটছে এটাই হচ্ছে বিকৃতি। অর্থাৎ যে সোজা ছিল এখন যে বাঁকাই গেল, এই বাঁকাই যাওয়াটাই হচ্ছে বিকৃতি। তাহলে এখন তো সংজ্ঞাটা যদি আমরা দেখি, যে বাহ্যিক বল প্রয়োগে পদার্থের একক মাত্রায় যে পরিবর্তন ঘটে সেটাই হচ্ছে বিকৃতি। এই বিকৃতিকে আমরা এভাবে প্রকাশ করতে পারি যে বিকৃতি ইজিক্যাল টু অবস্থার পরিবর্তন বাই আদি অবস্থা। এখন এই বিকৃতি আবার তিন প্রকার। একটা হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি, দুই আছে আকার বিকৃতি, আর তিন হচ্ছে আয়তন বিকৃতি। দৈর্ঘ্য বিকৃতিকে আমরা ডেল্টা এল বাই এল ওয়ান দ্বারা প্রকাশ করতে পারি, যেখানে ডেল্টা এল এর পরিচয় ডেল্টা এল দ্বারা বোঝায় দৈর্ঘ্যের পরিবর্তন, আর এল ওয়ান দ্বারা বোঝায় বস্তুটার আদি দৈর্ঘ্য। দৈর্ঘ্য বিকৃতি বোঝার জন্য আমরা দেখো নিচে একটা চিত্র রাখছি। তো আমাদের কাছে দেখো একটা দণ্ডাকার বস্তু রয়েছে, এই বস্তুর আদি দৈর্ঘ্য হচ্ছে এল ওয়ান। এখন এই বস্তুর দৈর্ঘ্য বরাবর আমি এফ পরিমাণ বল প্রয়োগ করছি। এখন দেখো বল প্রয়োগ করার ফলে আমার বস্তুর নতুন দৈর্ঘ্য হয়ে গেছে এল টু। তাহলে এল টুটা কি? বল প্রয়োগের পরে পরিবর্তিত দৈর্ঘ্য। এখন আমি যদি দেখতে চাই যে আমাদের বল প্রয়োগের ফলে কতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি করছে, তাহলে আমি ডেল্টা এল ইজিক্যাল টু এল টু মাইনাস এল ওয়ান নির্ণয় করতে পারি। এখন দেখো এই যে ডেল্টা এল পরিমাণ বৃদ্ধি ঘটলো, এটা কতটুকু দৈর্ঘ্যে বৃদ্ধি ঘটছে? এই সম্পূর্ণ এল ওয়ান দৈর্ঘ্যের বৃদ্ধি ঘটছে। তাহলে আমি বলতে পারি যে আমাদের এল ওয়ান দৈর্ঘ্যে দৈর্ঘ্য বৃদ্ধি ঘটছে ডেল্টা এল। এখন যদি আমি একক দৈর্ঘ্যে কতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি ঘটে সেটা যদি দেখতে চাই, তাহলে দেখো কি হবে, ডেল্টা এল বাই এল ওয়ান আসবে। আর এই একক দৈর্ঘ্যে যে পরিমাণ দৈর্ঘ্যের পরিবর্তন ঘটে সেই দৈর্ঘ্যের পরিবর্তনটা হচ্ছে আমাদের বিকৃতি। বিকৃতি কিন্তু আমাদের সম্পূর্ণ দৈর্ঘ্যে কতটুকু পরিবর্তন ঘটছে সেটা কিন্তু না, একক দৈর্ঘ্যে। দেখো আমরা বলছিলাম যে একক মাত্রায় যে পরিবর্তন ঘটবে সেটা হচ্ছে বিকৃতি। তাহলে দৈর্ঘ্যের ক্ষেত্রে সেটা কি বলবো? একক দৈর্ঘ্যে যে পরিমাণ দৈর্ঘ্যের বৃদ্ধি ঘটবে সেটা হচ্ছে, বৃদ্ধিও করতে পারে হ্রাসও করতে পারে। আমরা বলি যে একক দৈর্ঘ্যে যে পরিমাণ দৈর্ঘ্যের পরিবর্তন ঘটে সেটা হচ্ছে বিকৃতি। মনে হয় বিষয়টা বুঝাইতে পারছি। তাহলে এখন তুমি চাইলে ডেল্টা এল বাই এলও লিখতে পারো, চাইলে হবে এল টু মাইনাস এল ওয়ান বাই এল ওয়ানও লিখতে পারো, যেখানে এল টুর পরিচয় বল প্রয়োগের পরে বস্তুর দৈর্ঘ্য, আর এল ওয়ানের পরিচয় বল প্রয়োগের পূর্বে অর্থাৎ বস্তুর আদি দৈর্ঘ্য। এরপর আছে আকার বিকৃতি। এই আকার বিকৃতিকে আমরা থিটা দ্বারা প্রকাশ করি, থিটা ইজ ইকুয়াল টু এক্স বাই এইচ। এক্স এর পরিচয় কি? এক্স হচ্ছে বস্তুর উপর বল প্রয়োগের ফলে যতটুকু বস্তুর স্থানচ্যুতি ঘটে বা বস্তুর অবস্থা যতটুকু পরিবর্তন ঘটে সেটা হচ্ছে এক্স। আর এইচটা কি? যে বরাবর বল প্রয়োগ করা হয় ওই বরাবর বস্তুর বা বলতে পারো ওই পৃষ্ঠের বস্তুর উচ্চতা। তো দেখো এটা বোঝার জন্য আমরা আরেকটা চিত্র আঁকছি। এখানে আমাদের এ বি সি ডি একটা আয়তাকার বস্তু। তো মনে করো যে আমাদের এই বস্তুর এ বি যে নিচের অংশটা, এই নিচের অংশটা আমরা কোনো কিছুর সাথে আটকায় রাখছি, আটকায় রেখে এই উপরের অংশে বল প্রয়োগ করছি, অর্থাৎ ডিসি বরাবর আমি একটা বল প্রয়োগ করছি। এখন এই বল প্রয়োগ করার ফলে বস্তুটার নতুন যে অবস্থা সেটা হচ্ছে এ বি সি ডি প্রাইম, এই নতুন অবস্থানে চলে আসছে। তো দেখো আগে বস্তুটা ছিল কেমন? আয়তাকার, এখন বস্তুটা হয়ে গেছে সামুদ্রিকের মতো। তাহলে বল প্রয়োগের ফলে বস্তুর কি হয়েছে? আকারের পরিবর্তন ঘটছে, আয়তাকার থেকে সামুদ্রিক হয়ে গেছে। তাহলে দেখো বস্তুর আদি অবস্থান ছিল এই ডিপতে, কিন্তু বল প্রয়োগের ফলে চলে আসছে কোথায়? ডি প্রাইমে। তাহলে যে কতটুকু ডিসপ্লেসমেন্ট ঘটছে? এক্স পরিমাণ ডিসপ্লেসমেন্ট ঘটছে। তাহলে দেখো এখানে যদি আমি এ ডি ডি প্রাইম একটা ত্রিভুজ বিবেচনা করি, এই ত্রিভুজের যদি আমি এই যে এটাকে কনিক সরণ থিটা বিবেচনা করি, তাহলে আমি কিন্তু এখানে ট্যান থিটা ইকুয়াল টু লিখতে পারি
ট্যান থেটা ইজ দ্য আমরা সূত্র কি ছিল লম্ব বাই ভূমি, তাহলে লম্ব এক্স বাই কি আসবে এইচ আসবে। তোমরা অবশ্যই জানো যে থেটার বিপরীতটা সবসময় কি হয় লম্ব হয়, তাহলে ট্যান থেটা আমরা কি লিখতে পারবো এক্স বাই এইচ। এখন দেখো আমাদের এটাও জানা আছে যে থেটার মান যখন 8 ডিগ্রির সাথে ছোট হয় অর্থাৎ থেটা ইজ লেস দেন 8 ডিগ্রি, যখন এই থেটার মান 8 ডিগ্রির সাথে ছোট হয় তখন আমাদের ট্যান থেটা ইজিক্যাল টু সাইন থেটা লেখা যায়। তবে অবশ্যই এখানে থেটার মানটাকে রেডিয়ানে নিতে হবে। তাহলে যেহেতু আমি এই 8 ডিগ্রির সাথে ছোট কোণের ক্ষেত্রে এই সম্পর্কটা লিখাতে পারছি, আর আমাদের যে এখানে মোসর বা মনে করো যে বিকৃতিটা ঘটে, এই বিকৃতির ফলে আমাদের কনিক স্বর্ণের মান দেখা যায় 8 ডিগ্রির সাথে জেনারেলি কমই থাকে, অর্থাৎ এখানে কোণের মানটা খুব বেশি হয় না। তাহলে সেই ক্ষেত্রে আমি অবশ্যই বলতে পারি যে আমাদের থেটা ইজিক্যাল টু কি, থেটা ইজিক্যাল টু ট্যান থেটা। আর ট্যান থেটা ইজিক্যাল টু আমরা কি পাইছি, ট্যান থেটা ইজিক্যাল টু পাইছি হচ্ছে এক্স বাই এইচ। তাহলে দেখো আমি অবশ্যই লিখতে পারি যে থেটা ইজিক্যাল টু এক্স বাই এইচ। তাহলে এটা হচ্ছে আমাদের কি আকার বিকৃতি। আকার বিকৃতি আমাদের এসএসসিতে খুব বেশি নাই, এটা আমরা ইন্টারমিডিয়েটে আরেকটু বেশি ডিটেলস জানব। এরপর আমাদের আসে আয়তন বিকৃতি। তো আয়তন বিকৃতিকে দেখো আমরা ডেল্টা ভি বাই ভি ওয়ান দ্বারা প্রকাশ করতে পারি, যেখানে ডেল্টা ভি এর পরিচয় হচ্ছে কি পরিমাণ আয়তনের পরিবর্তন ঘটছে, আর ভি ওয়ানের পরিচয় হচ্ছে বস্তুর আদি আয়তন কি পরিমাণ ছিল। এই আয়তন বিকৃতি বোঝার জন্য দেখো আমরা এখানে আরেকটা চিত্র রাখছি, যেখানে আমাদের একটা সিলিন্ডারে কিছু গ্যাস ছিল। তো দেখা যাচ্ছে আমাদের উপর থেকে এই সিলিন্ডারের গ্যাসের উপর এফ পরিমাণ বল প্রয়োগ করা হয়েছে। এই বল প্রয়োগ করার ফলে আমাদের এই সিলিন্ডারের গ্যাসের আদি আয়তন ছিল ভি1, কিন্তু বল প্রয়োগের ফলে আয়তন হয়ে গেছে ভি2। তাহলে দেখো এখানে আয়তনের পরিবর্তন ঘটছে, তাহলে এখানে আয়তনের পরিবর্তন ঘটছে কতটুকু, ডেল্টা ভি। তুমি চাইলে ডেল্টা ভি ইজিক্যাল টু ভি2 মাইনাস ভি1 লিখতে পারো, তো সেটা আমাদের এখন আপাতত বিষয় না, আমাদের জাস্ট পরিবর্তনটা লিখি। তাহলে বল প্রয়োগের ফলে আমাদের আয়তনের পরিবর্তন ঘটছে, পরিবর্তনটা কতটুকু ঘটছে, ডেল্টা ভি পরিমাণ পরিবর্তন ঘটছে। এই ডেল্টা ভি পরিবর্তনটা ঘটছে কত আয়তনে, তো দেখো এই ভি1 যে আদি আয়তন ছিল, এই ভি1 আদি আয়তনের সম্পূর্ণ গ্যাসের সব যখন আমরা বল প্রয়োগ করছি তখন এই সম্পূর্ণ গ্যাসের আয়তন পরিবর্তন ঘটছে, ফলে আমাদের এই ডেল্টা ভিটা আসছে। তার মানে আমি বলতে পারি যে আমাদের ভি আয়তনের গ্যাসের আয়তন এর পরিবর্তন হচ্ছে ডেল্টা ভি। কিন্তু আমাদের বিকৃতি বলে যে একক আয়তনে কতটুকু পরিবর্তন ঘটবে। তাহলে এখন যদি একক আয়তনের পরিবর্তনটা দেখতে চাই তাহলে কত আসবে, ডেল্টা ভি বাই ভি আসবে। এই একক আয়তনের যে পরিবর্তন সেটাই হচ্ছে আমাদের বিকৃতি। তো এটাই আমরা এখানে লিখেছি যে ডেল্টা ভি বাই ভি ওয়ান। তাহলে ডেল্টা ভি কে আমরা লিখতে পারি ভি2 মাইনাস ভি ওয়ান লিখতে পারি, আর নিচে হচ্ছে আমাদের ভি1, যেখানে ভি2 পরিচয় হচ্ছে বল প্রয়োগের পরে বস্তুর আয়তন, আর ভি1 হচ্ছে বল প্রয়োগের পূর্বে বস্তুর আয়তন অর্থাৎ আদি আয়তন। আমার মনে হয় আমি তোমাদের এই তিনটা বিষয় ক্লিয়ারলি বুঝাইতে পারছি। এখন আসা যাক পীড়নের ক্ষেত্রে। এখন দেখো আমাদের সবার মাঝে একটা পীড়ন আর চাপ এই দুইটা বিষয় নিয়ে একটা কনফিউশন কাজ করে, যে পীড়ন কোনটা আর চাপ কোনটা। কারণ দুইটারই আমার সূত্র এরকম, পীড়নের সূত্র আমাদের দেখো এখানে দেওয়া আছে পীড়ন ইজিক্যাল টু এফ বাই এ, আবার চাপের সূত্র আমরা জানি চাপ পি ইজিক্যাল টু এফ বাই এ। দুইটার সূত্রই আমাদের ফিজিক্যাল স্ট্রাকচার সেম, বাট এর যে মনে করো প্রপার্টিসটা একটু ভিন্ন। তো এই বিষয়টা আমি আগে বুঝাই। তো বোঝানোর জন্য আমি একটা দেখো রাবার নিচ্ছি। তো রাবারের দেখো এটা একটা আদি অবস্থান, আমি চাচ্ছি রাবারটা বড় করব, তাহলে আমি এই যে বল প্রয়োগ করে রাবারটাকে বড় করলাম। তাহলে দেখো যে রাবারটাকে বল প্রয়োগ করার জন্য আমি বাইরে থেকে যে বলটা প্রয়োগ করলাম, প্রয়োগ করে কি করলাম, রাবারটার দৈর্ঘ্য বৃদ্ধি করলাম। তাহলে যে বাইরে থেকে আমি যে বলটা প্রয়োগ করছি, এই বলটা আমার একক ক্ষেত্রফলের উপর যে পরিমাণ চাপ সৃষ্টি করবে সেটা হচ্ছে আমাদের চাপ। অর্থাৎ আমাদের বাহ্যিক বল একক ক্ষেত্রফলের উপর বাইরে থেকে যে লম্বভাবে বলটা প্রযুক্ত হবে সেটা হচ্ছে চাপ। এখন বিষয় হচ্ছে পীড়ন কোনটা। তো দেখো আমি যখন এই রাবারটার দৈর্ঘ্য বৃদ্ধি ঘটালাম, এই রাবারটার আমি যদি এখন বল অপসারণ করি, আমি বাহ্যিক যে বলটা প্রয়োগ করছি এই বলটা যদি অপসারণ করি তাহলে কি হবে, রাবারটা তার পূর্বের অবস্থায় ফিরে যাবে। এই পূর্ব অবস্থায় কেন ফিরে গেল স্থিতিস্থাপকতার কারণে। কিন্তু দেখো এই পূর্বের অবস্থায় ফিরে যাইতে হলে তাকে তো একটা বল প্রয়োগ করা লাগছে, রাবারটা একটা বল প্রয়োগ করে তার পূর্ব অবস্থায় ফিরে যাওয়া লাগছে, ঠিক না? কারণ আমি তো বল প্রয়োগ করে রাবারটার দৈর্ঘ্য বৃদ্ধি করছিলাম, আমি যখনই বলটা অপসারণ করছি রাবারটা তার পূর্বের অবস্থায় ফিরে যাচ্ছে। তাহলে যে তার রাবারটাকে তার পূর্বের অবস্থায় নিতে অবশ্যই একটা বল কাজ করছে। এই বলটা কি, রাবারের নিজস্ব বল। যে বলটা আমাদের সবসময় কোন দিকে কাজ করে, আমাদের প্রযুক্ত বলের বিপরীতে বা প্রযুক্ত বলের বিরুদ্ধে কাজ করে।
তাহলে দেখো আমি যখন বস্তুর বিকৃতি ঘটাচ্ছি তখন এই বিকৃতি সৃষ্টিকারী বলের বিরুদ্ধে একটা বল এর আবির্ভাব ঘটছে বা বলের উদ্ভব ঘটছে, যে বলটা কি করছে বস্তুটাকে তার পূর্বের অবস্থায় ফিরে নিয়ে যাচ্ছে। তাহলে যে বিকৃত সৃষ্টিকারী বলের বিরুদ্ধে যে বলটা কাজ করছে সেই বলটাই আমাদের পীড়ন সৃষ্টি করবে। তাহলে চাপ সৃষ্টি করবে কোন বল? যে বলটা আমরা বাহ্যিকভাবে প্রয়োগ করে বস্তুর বিকৃতি ঘটাচ্ছি। তাহলে বিকৃতি যেটা ঘটাচ্ছে সেটা হচ্ছে আমাদের চাপ সৃষ্টি করবে বা চাপ সৃষ্টিকারী বল। আর পীড়ন সৃষ্টিকারী বল কোনটা? বিকৃত বস্তুকে তার পূর্বের অবস্থায় ফিরে নিয়ে যেতে যে বলটা কাজ করে সেটা হচ্ছে কি পীড়ন সৃষ্টিকারী বল। আমার মনে হয় তোমাদের বুঝাইতে পারছি যে চাপের ক্ষেত্রে কোন বলটা কাজ করে আর পীড়নের ক্ষেত্রে কোন বলটা কাজ করে। চাপের ক্ষেত্রে কাজ করে বাহ্যিক বল, আর পীড়নের ক্ষেত্রে কাজ করে বস্তুর অভ্যন্তরীণ বল, যে বলটা কি করে কোনো বিকৃত বস্তুকে তার পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে যায়। তো এবার আসলে আমার সংজ্ঞাটা দেখা যাক। সংজ্ঞা কি বলা হচ্ছে? বাহ্যিক বল প্রয়োগের ফলে বস্তুর আকার, দৈর্ঘ্য বা আয়তনে পরিবর্তন ঘটানো। আমরা যেটা বলছিলাম যে বাহ্যিক বল প্রয়োগ করে মনে হয় আমরা কি করছি বস্তুর এই যে অবস্থানে পরিবর্তন ঘটাইছি। তো ঘটালে স্থিতিস্থাপকতার জন্য বস্তুর অভ্যন্তরে প্রযুক্ত বাহ্যিক বলের বিরুদ্ধে বাধা প্রদানকারী একটি বলের উদ্ভব ঘটে। তাহলে আমরা বললাম যে যখনই বস্তুর এই যে অবস্থার পরিবর্তন ঘটাইছি, এখন এই পরিবর্তন ঘটালে কি হচ্ছে, এই যে আমি পরিবর্তন ঘটাতে যে বলটা প্রয়োগ করছি এই বলের বিরুদ্ধে একটা বল প্রযুক্ত হচ্ছে, যে বলটা কি করতে চাচ্ছে বস্তুটাকে তার পূর্ব অবস্থায় ফিরে নিয়ে যেতে যাচ্ছে। তো বলছে যে বাহ্যিক বলের একটা বাধা প্রদানকারী একটি বলের উদ্ভব ঘটে বস্তুর একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বিকৃতি প্রতিরোধকারী। এই কথাটা আমাদের গুরুত্বপূর্ণ যে বিকৃতি প্রতিরোধকারী বলের মানকে আমরা কি বলছি? পীড়ন বলছি। একক ক্ষেত্রফলের উপর বিকৃতি প্রতিরোধকারী যে বলটা প্রযুক্ত হচ্ছে সেটাই পীড়ন। তো পীড়নকে আমরা এভাবে প্রকাশ করতে পারি, পীড়ন ইজ ইকুয়াল টু বিকৃতি প্রতিরোধকারী বল আর ক্ষেত্রফল। তোমাদের যদি মনে করো এই সংজ্ঞা এত বড় সংখ্যা মনে নাও থাকে, তোমরা যদি জাস্ট এই কথাটা মনে রাখতে পারো তাও তোমাদের মার্ক ফুল দিবে। যে পীড়ন কি? পীড়ন হচ্ছে একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বিকৃতি প্রতিরোধী বল। তো পীড়নকে আমরা এফ বাই এ দ্বারা প্রকাশ করতে পারি। এফ এর পরিচয় আমরা বললামই, আর এ তোমার ক্ষেত্রফল, যে সারফেসের উপর বল প্রয়োগ করাবে ওই সারফেসের ক্ষেত্রফল। তো আমার মনে হচ্ছে তোমরা এখন অন্তত পক্ষে পীড়ন আর বিকৃতির বিষয়টা ক্লিয়ারভাবে বুঝতে পারছো। এখন দেখো পীড়নের সংজ্ঞা দিতে গিয়ে আমাদের কিন্তু একটা নতুন টার্ম আসছিল যে স্থিতিস্থাপকতা। এই স্থিতিস্থাপকতা বিষয়টা কি? তো দেখো স্থিতিস্থাপকতা বিষয়টা আমরা একটু বুঝি যে আমরা এই বস্তুটাকে যখন টেনে বড় করছিলাম, আর বড় করার পরে যদি আমরা আমাদের বাহ্যিক বলটাকে অপসারণ করে নিই, অর্থাৎ বাহ্যিক বলটাকে সরাই নিই, তাহলে কি হচ্ছিল? বস্তুটা পূর্বের অবস্থায় চলে যাচ্ছিল। পূর্বের অবস্থায় কেন যাচ্ছিল? তার স্থিতিস্থাপক ধর্মের কারণে যাচ্ছিল। তাহলে যে ধর্মের কারণে কোনো বিকৃত বস্তু তার পূর্বের অবস্থায় ফিরে যায় সেটাই হচ্ছে ওই বস্তুর স্থিতিস্থাপকতা, বা বলতে পারো স্থিতিস্থাপক ধর্ম। তাহলে স্থিতিস্থাপক ধর্মের কারণে কি হয়? বস্তু তার পূর্বের অবস্থায় ফিরে যায়। তাহলে স্থিতিস্থাপকতা কি? বস্তুর একটা বিশেষ ধর্ম, যে ধর্ম কি করে? বিকৃত বস্তুকে তার পূর্ব অবস্থায় ফিরিয়ে নিয়ে যায়। এখন দেখো এই রাবারটাকে আমরা টেনে যখন এর অবস্থার পরিবর্তন ঘটাচ্ছিলাম, এটাকে ছেড়ে দিলে যত সহজে পূর্বের অবস্থায় চলে যাচ্ছিল, একটা প্লাস্টিক বস্তুকে আমরা বিকৃতি ঘটানোর পর বল অপসারণ করলে কিন্তু এত সহজেই তার পূর্ব অবস্থায় ফিরে যায় না, সেক্ষেত্রে কিছু সময় লাগে। তাহলে আমরা বলতে পারি যে এক একটা বস্তুর নিজস্ব কিছু ধর্ম রয়েছে বা নিজস্ব কিছু স্থিতিস্থাপক ধর্ম রয়েছে, যে ধর্মের ফলে কোনো বস্তু খুব সহজে তার পূর্বাবস্থায় ফিরে যেতে পারে, আর কোনো বস্তু দেরিতে বা কোনো বস্তু দেখা যাচ্ছে পূর্বাবস্থায় ফিরে যায় না, এরকম ঘটে আর কি। তো এরপর আমরা তাহলে কি করবো? স্থিতিস্থাপকতা জানবো, দেন এই স্থিতিস্থাপকতা রিলেটেড আরো কিছু আমাদের টপিক সম্পর্কে আমরা ধারণা লাভ করব। সংজ্ঞায় বলা হচ্ছে বাহ্যিক বল প্রয়োগে কোনো বস্তুর আকার, আয়তন বা উভয়ের পরিবর্তন ঘটানো হলে বল অপসারণের পর যে ধর্মের কারণে বস্তু তার পূর্বের আকার বা আয়তন ফিরে পায় ওই ধর্মে হচ্ছে স্থিতিস্থাপকতা। তাহলে সংক্ষেপে তুমি ওইটাও বলতে পারো যে বিকৃত বস্তু যে ধর্মের কারণে তার পূর্ব অবস্থায় ফিরে আসে সেই ধর্মে হচ্ছে বস্তুর স্থিতিস্থাপকতা। এরপর আমাদের বলা হয়েছে স্থিতিস্থাপকতার সীমা। তো দেখো একটা বস্তুকে যদি আমি সারা জীবন ধরে বল প্রয়োগ করি, বল প্রয়োগ করার পর যদি ছেড়ে দিই, তাহলে বস্তুটা কি তার পূর্ব অবস্থায় ফিরে আসবে? জেনারেল কন্ডিশনে ফিরে না আসার সম্ভাবনাই বেশি। তাহলে দেখা যাচ্ছে যে কোনো একটা বস্তুর একটা নির্দিষ্ট সীমা রয়েছে বা একটা নির্দিষ্ট লিমিট রয়েছে, যে লিমিট পর্যন্ত কোনো বস্তুকে বল প্রয়োগ করলে প্রয়োগকৃত বলটা যদি অপসারণ করে তাহলে বস্তুটা তার পূর্বের অবস্থায় ফিরে আসবে।
কিন্তু যদি ওই সর্বোচ্চ বলের সাথে আমি বেশি বল প্রয়োগ করি, তাহলে দেখা যাচ্ছে বল প্রয়োগ করার পরে বস্তুটা কি করবে না, তার পূর্ব অবস্থায় ফিরে আসবে না। তাহলে যে সর্বোচ্চ যে পরিমাণ বল প্রয়োগ করার পরেও বল অপসারণে বস্তু তার পূর্ব অবস্থায় ফিরে আসে, সেই সর্বোচ্চ বলটাই হচ্ছে ওই বস্তুর স্থিতিস্থাপক সীমা। দেখো সংজ্ঞা এটাই বলা হচ্ছে, সর্বোচ্চ যে পরিমাণ বল প্রয়োগ করার পরেও আবার বল অপসারণে বস্তুটি ঠিক তার পূর্ব অবস্থায় ফিরে যায়, তাকেই স্থিতিস্থাপক সীমা বলা হয়। এরপর আমাদের যে টার্মটা আসছে সেটা হচ্ছে পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। পূর্ণ স্থিতিস্থাপক বস্তু কোনগুলো? দেখো, যে সকল বস্তুর উপর বল প্রয়োগ করার পর, বল প্রয়োগ করলাম, মনে করো বস্তু বিকৃতি ঘটাইলো, এবার বল অপসারণ করলাম, তাহলে দেখা যাচ্ছে বস্তুটা সম্পূর্ণভাবে তার পূর্ব অবস্থায় ফিরে গেল। তাহলে যে সকল বস্তুর বল প্রয়োগ করে বিকৃতি ঘটানোর পর আবার বল অপসারণে বস্তুটা সম্পূর্ণ তার পূর্ব অবস্থায় ফিরে যায়, সেটা হচ্ছে পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। যেমন আমাদের রাবারের ক্ষেত্রে কিছুটা পূর্ণ স্থিতিস্থাপকতার বৈশিষ্ট্য রয়েছে। দেখো, এটা ছিল তার আদি দৈর্ঘ্য, আমি এই রাবারটার উপর বল প্রয়োগ করে এর দৈর্ঘ্য বৃদ্ধি ঘটাইলাম, আবার যদি আমি বল অপসারণ করি তাহলে দেখো রাবারটা তার পূর্ব অবস্থায় ফিরে আসলো। তাহলে যে বল প্রয়োগে বিকৃতি ঘটালাম, আবার বল অপসারণে বস্তুটা ঠিক তার পূর্ব অবস্থায় ফিরে আসলো। তাহলে যে সকল বস্তুর ক্ষেত্রে এই কাহিনীগুলো ঘটবে বা এই কন্ডিশনটা ঘটে যে বল অপসারণ করলে ঠিক তার পূর্ব অবস্থায় ফিরে আসে, সেই সকল বস্তু হচ্ছে আমাদের পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। সংজ্ঞায় বলা হচ্ছে, বল প্রয়োগে বিকৃতি ঘটানোর পর বল অপসারণে যদি বস্তু সম্পূর্ণ হয়, তার পূর্ব অবস্থায় বা পূর্বের আকার বা আয়তন ফিরে পায়, তাহলে ওই বস্তুকে পূর্ণ স্থিতিস্থাপক বস্তু বলা হয়। তাহলে বল প্রয়োগ করা হবে, বিকৃতি ঘটনা ঘটবে, বল অপসারণের পর সম্পূর্ণভাবে বস্তুটা তার পূর্ব অবস্থায় ফিরে আসবে। আর যদি ফিরে আসে তাহলে সেটা কি বলবো আমরা? পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। এরপর যেটা দেওয়া আছে পূর্ণ দৃঢ় বস্তু। পূর্ণ দৃঢ় বস্তু কোনগুলো? দেখো, আমাদের কিছু বস্তু এমন রয়েছে, ওই বস্তুর উপর অনেক বেশি বল প্রয়োগ করার পরেও ওই বস্তুর আকার বা আয়তনে তেমন পরিবর্তন ঘটে না। যদি এমন হয় যে কোনো বস্তুর উপর আমি বল প্রয়োগ করছি কিন্তু তার আকার বা আয়তনে পরিবর্তন ঘটছে না, তাহলে সেটা হচ্ছে পূর্ণ দৃঢ় বস্তু। তবে বাস্তবে কোনো পূর্ণ দৃঢ় বস্তুর কোনো অস্তিত্ব নেই। সব বস্তুর উপরই বল প্রয়োগ করলে সামান্যতম হলেও তার আকার বা আয়তনে পরিবর্তন ঘটে। তাহলে পূর্ণ দৃঢ় বস্তুর সংজ্ঞাটা দেখে নিয়ে যাক। বাহ্যিক বল প্রয়োগে যদি বস্তুর আকার বা আয়তনে পরিবর্তন ঘটানো না যায়, তাহলে বল প্রয়োগ করবো কিন্তু আকার বা আয়তনে পরিবর্তন ঘটানো যাবে না, তাহলে না গেলে ওই বস্তুকে পূর্ণ দৃঢ় বস্তু বলা হবে। এরপর আসলে নমনীয় বস্তু। এই নমনীয় বস্তুর আরেকটা নাম রয়েছে, এটাকে প্লাস্টিক বস্তু বলা হয়। তো নাম শুনে বোঝা যাচ্ছে যে প্লাস্টিকের কাজ কি। আমি বল প্রয়োগ করব, তো বল অপসারণ করার পরও দেখা যাবে কি প্লাস্টিকটা ওই যে বল প্রয়োগ করার ফলে যে বিকৃত অবস্থা ছিল, বিকৃত অবস্থায় থেকে যাচ্ছে। যেমন দেখো, আমার কাছে যে একটা কলম রয়েছে, এই কলমের হেড দিয়ে প্লাস্টিক বস্তুর উদাহরণটা ভালো বোঝা যায়। তো দেখো, হেডটা এই বরাবর সোজা রয়েছে, এখন আমি মনে করি এই হেডটাকে বল প্রয়োগ করে বাঁকাই দিলাম। তাহলে এখন মনে করি যে আমি হেডটাকে বল প্রয়োগ করে বাঁকাই দিলাম, বাঁকাচ্ছি। এখন দেখো, আমি এই বলটাকে অপসারণ করতে চাচ্ছি, তাহলে এই যে বলটাকে ফিরে নিলাম। দেখো, ফিরে নেওয়ার পরেও বস্তুটা তার পূর্ব অবস্থায় ফিরে যাচ্ছে না, যে জায়গায় ছিল ওই জায়গায় থেকে যাচ্ছে। তাহলে যে বল প্রয়োগে বিকৃতি ঘটানোর পর বল অপসারণের পরেও বস্তুটা কি করছে? তার বিকৃত অবস্থাটা ধরে রাখছে। তাহলে যে সকল বস্তু তার বিকৃত অবস্থার ভাবে ধরে রাখবে, সেই সকল বস্তুকে আমরা নমনীয় বস্তু বা প্লাস্টিক বস্তু বলবো। দেখো, সংজ্ঞায় কি বলা হচ্ছে, বল প্রয়োগে বিকৃতি ঘটানোর পর যদি বল অপসারণের পরেও বস্তুটি তার বিকৃত অবস্থা পুরোপুরি বজায় রাখে, যেমন আমাদের যে কলমের ক্ষেত্রে ঘটছিল, যে বস্তুটা তার বিকৃত অবস্থা সম্পূর্ণরূপে বজায় রাখছে। তাহলে যদি এই কন্ডিশনটা ঘটে যে বল অপসারণের পরেও বস্তুর বিকৃত অবস্থা পুরোপুরিভাবে বজায় রয়েছে, তাহলে সেই সকল বস্তুকে আমরা নমনীয় বস্তু বা পূর্ণ প্লাস্টিক বস্তু বলবো। তাহলে আশা করছি এই টার্মগুলো তোমরা অবশ্যই বুঝতে পারছো। এখন আমাদের ওই যে প্রথমে যে পীড়ন আর বিকৃতি বলছিলাম, এই পীড়ন আর বিকৃতির একক আর মাত্রা দেখে আমরা আজকের ক্লাস শেষ করব। তো দেখো, আমাদের বিকৃতির সঙ্গে আমাদের কি ছিল? বিকৃতি আমরা বলছিলাম যে কোনো বস্তুর বাহ্যিক বল প্রয়োগে একক মাত্রায় যে পরিবর্তন ঘটে সেটা হচ্ছে বিকৃতি। তো বিকৃতিকে আমরা এভাবে লিখছিলাম যে বিকৃতি ইজিক্যাল টু ডেল্টা এল বাই L1। ডেল্টা এল এর পরিচয় কি ছিল? দৈর্ঘ্যের বৃদ্ধি বা দৈর্ঘ্যের পরিবর্তন। দেখো, দৈর্ঘ্যের পরিবর্তন যদি হয় তাহলে সেক্ষেত্রে একক কি আসবে? একক মিটারই আসে। আর নিচে আমাদের কি রয়েছে? দৈর্ঘ্য আছে। দৈর্ঘ্য একক কি হয়? মিটার হয়। তাহলে দেখো, মিটার মিটার ক্যান্সেল হলে আমাদের একক কি আসে? একক এক আসে, মানে কিছুই থাকে না। তার মানে আমাদের বিকৃতির কোনো একক নেই। তাহলে বিকৃতির যেহেতু একক নেই, তাহলে মাত্রাও কি থাকবে না? মাত্রাও থাকবে না, কারণ দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে এল, আর নিচেও আমাদের দৈর্ঘ্য, এটার মাত্রাও এল। দেখো, এল এল ক্যান্সেল হলে আমাদের মাত্রা কি থাকে? L টু দি পাওয়ার 0 থাকে। যেমন এখানে আমাদের কি থাকে? মিটার টু দি পাওয়ার 0 থাকে।
তাহলে আমাদের বিকৃতির কোনো একক নেই, আর বিকৃতির মাত্রাও নেই। অনেক সময় দেখা যায় এমসিকিউতে এভাবে রেখে দেয় m⁻0 অথবা l⁻0 এভাবে রেখে দেয়। তো এই m⁻0 মানে কিন্তু আমাদের কোনো মাত্রা বোঝায় না, l⁻0 মানে কোনো মাত্রা বোঝায় না। তো এইগুলো অপশনে কিন্তু থাকতে পারে, তো একটু দেখে শুনে অপশন টেস্ট করে তারপরে চুজ করো। আর যদি পীড়নের ক্ষেত্রে দেখি, তো পীড়নের ক্ষেত্রে দেখো আমাদের কী ছিল, পীড়ন সমান সমান আমাদের F/a ছিল। তো আমরা তো জানি যে বলের একক নিউটন আর ক্ষেত্রফলের একক হচ্ছে মিটার স্কোয়ার, তাহলে এটার একক কি আসবে, নিউটন মিটার ইনভার্স টাউ। এটাকে তাহলে নিউটন পার মিটার স্কোয়ার বলতে পারো। তাহলে পীড়নের কিন্তু আমাদের একক রয়েছে, পীড়নের একক কি, নিউটন পার মিটার স্কোয়ার। এখন দেখো নিউটনের এই পীড়নের যদি মাত্রা দেখি, তাহলে বলের মাত্রা কি, বলের মাত্রা হচ্ছে আমরা জানি m/L⁻²। আর ক্ষেত্রফলের একক সেখানে মিটার স্কোয়ার ছিল, মিটার হচ্ছে কি দৈর্ঘ্যের একক, দৈর্ঘ্যের মাত্রা কি আসে, এল আসে। তাহলে এখানে দেখো কি আসবে, L⁻² আসবে। তাহলে আমরা যদি একসাথে এটাকে আমরা ক্যালকুলেশন করি তাহলে কত পাওয়া যাবে, m/L⁻1 t⁻² আসবে। তাহলে এটা হচ্ছে পীড়নের মাত্রা, তাহলে এটা ছিল পীড়নের একক আর এটা পীড়নের মাত্রা। তো আশা করছি আজকের ক্লাসটা বুঝতে পারছো। তো আজকে এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।